অবরুদ্ধ নিষেধ। লেখিকা তেজস্মিতা মুর্তজা। পর্ব ১। রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তুর তেজ ঠিক বিকেলের রোদের মতোই ক্ষীণ। আব্বু তার হাতটা চেপে না ধরলে চলে না। আর রোজ থাকে না আব্বু সঙ্গে, আজও নেই। এক পথিক চাচার পেছনে রাস্তাটা পার হয়ে দ্রুত রিকশা ধরল। শীতের রোদ তবু খাড়া দুপুরে তাপ করা। বোরকা হিজাবের আবরণের নিচে ঘামের স্রোত বেয়ে যাচ্ছিল তার। ভার্সিটির ছাত্র পরিষদে কি এক প্রোগ্রাম ছিল, সেসবে অন্তর ভালো রকমের বিদ্বেষ আছে। কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব। অন্তর ধারণা ছাত্রলীগ, যাদেরকে দেশে সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেওয়া হয়েছে, তারা মূলত পঙ্গপাল। দলবদ্ধ হয়ে চলা ঘাসফড়িংয়ের জাতকে পঙ্গপাল বলে। ১০-১৫ লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘাখানেক জমির ফসলি ক্ষেত্রকে আক্রমণ করলে খুব অল্প সময়ে ক্ষেতের ফসল খুব ভালো মতো পরিষ্কার। এক শ্রেণীর লোক অবশ্য এই ক্ষেত্র পরিষ্কারকে বরবাদ করাও বলবে। তাদের কথা কানে না নেওয়া উচিত না। ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী। উদ্ভিদকে স্বস্তি দিতেই হয়তো পঙ্গপাল সব ফসল ভক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। অন্তর ধারণা, বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটার অর্থাৎ বাংলার আবাদি ক্ষেত্রের জন্য তেমনই এক দল পঙ্গপালের সমান। আম্মার কলে এসেছে কয়েকবার। তার ভাষায় খুব জরুরি কাজ। অন্তু জানে কোনো জরুরি কাজটাজ কিচ্ছু নেই, কিন্তু ছাত্র নেতাদের মুখ পেটানো মহাবাণী থেকে মুক্তির একটা ছুতো দেয় সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ। দুপুরের ঝাঁঝালো রোদে ক্লাস শেষ করে বাড়ি ফিরে সে অবশ্যই একটি জরুরি কাজ পেল। তাকে দেখতে আসা হয়েছে। প্রায় হয় এমন আজকাল। তাতে তার মেজাজ খারাপ হলেও কারো কিছু করার নেই। এটা নিয়ম। মেয়ে যুবতী হলে দেখতে আসা হবে। কিন্তু সমস্যা অন্তুর অন্য কোথাও। পাত্রে দেখতে আসা মানুষদের পাত্রে দেখার পদ্ধতি চমৎকার। অন্তু শুনেছে আগের জামানায় এভাবে দাসী কেনা বেচা হতো। মেহমান মোট ৬ জন। পাত্রের মা, ফুফু, বড় বোন, চাচা, ফুফা ও ঘটক। অন্তুকে কোনো রকম বোরকা খুলিয়ে রাবেয়া নিজের একখানা নীল ও গোলাপির মিশেল রঙা শাড়ি পরালে। গুরুজনেরা বলে গেছেন পাত্রী দেখাতে শাড়ির বিকল্প নেই। নতুন বউ যেমন হয় ওভাবে মেয়েকে পাত্রপক্ষের সম্মুখে হাজির করতে হয়, তাহলে চোখে বিঁধে যায়। তারা আন্দাজ করতে পারে বউ হলে বুঝি এমনই লাগবে। অন্তুর কথা মতো পুরুষ ২ জন বারান্দায় অবস্থান নিল, কিন্তু জানালা দিয়ে ঝুঁকি দেওয়া চলমান। অন্তু এতগুলো অপরিচিত মানুষের সম্মুখে অস্বস্তিতে কাতর হয়ে বসে রইল। নজর স্থির রইল মেঝেতে। প্রথমে কিছু সাধারণ জিজ্ঞাসাবাদ হলো, কিন্তু পাত্রের ফুফু সচেতন নারী। তিনি উঠে এসে চট করে অন্তুর মাথা থেকে শাড়ির আবরণ সরিয়ে খোঁপাটা খুলে ফেললেন। একরাশি সামান্য কোকড়া কোমর ছোঁয়া চুল বিছিয়ে পড়ল পিঠের উপর। অন্তু তখন রাবেয়ার দিকে তাকায়। রাবেয়া ভয় পান মেয়েকে। তার চেয়ে বেশি সেদিন মেহমানদের সামনে তাকে এতিম মতো লাগলো। তার কিছুই করার নেই, যা হচ্ছে স্বাভাবিক। অন্তুকে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখা হলো। এত রূপসী কনে তাদের ছেলের পাশে পূর্ণিমার চাঁদের মতন ঝলমল করবে ভেবে তাদের চোখ চকচক করে উঠল। নিয়ম তো নিয়মই। তারা পর্যবেক্ষণ জারি রাখলো। এই যে অন্তুর দুটো ভুবন মাতানো চোখই যে কেউ গায়ের রং মসৃণ, ফর্সা, চেহারার উপর ছোটোখাটো মানানসই নাকখানা, সৌডল থুতনির উপরিভাগে মহান শিল্পীর পেন্সিলের আছড়ে তোলা ঠোঁট জোড়ো। কোনো যুবতীর ক্লান্ত গম্ভীর মুখখানা বুঝি চোখ ঝরানো সুন্দর হয়। চুল ছেড়ে দেবার সঙ্গে সঙ্গে জাদুর লাঠির মতো চিকচিক করে উঠল রূপ। রূপ 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 কথার কোনো গম্ভীর রূপাঞ্চনা। রূপসী সব কন্যাই যে সুহাসিনী, লাজুকতা হবে তেমন কথা আছে নাকি? কেউ কেউ অন্তর মতো কঠিন সৌন্দর্যেরও সত্ত্বাধিকারিণী হবে, যাদের রূপের বিমোহনে ডুবতে গেলে সঙ্গে কাঠিন্যে এক আঘাত সহজভাবে গ্রহণ করতে পারতে হবে। অন্তু থুতনি ধরে কান গাল মেপে দেখা হলো। এভাবে অন্তু মার্কেটে গেলে
ম্যানিকুইনের শরীরে ঝোলানো পোশাকগুলো ঘুরিয়ে ফিরে দেখে কেনার জন্য। সে তীব্র অপমানিত বোধ করতে লাগলো। দুজন পরপুরুষ তাকে দেখার জন্য উকিঝুঁকি মেরে চেষ্টা ত্রুটি রাখছে না। আম্মুর উপর ক্ষোভ তৈরি হলো। সে বাধা দেবার আগে তার ঘাড় আলগা করে দেখা হলো। হাত পা এবং সবশেষে শাড়ি ও পেটিকোট উঁচু হয়ে তার পা দেখতে অগ্রসর হলেন পাত্রের মা। এটা বাড়াবাড়ি হলো কিনা বলা যাচ্ছে না, কিন্তু অন্তু একটানে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন? পাত্রের মা অবাক হলেন রূপবতী নির্ঝেলার গাম্ভীর্যে, এরপর কথাটিতে। তারপর বললেন, ও মা, এ আবার কেমন কথা? মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি অপরাধ নাকি? জি না, অপরাধ নয়, মূর্খতা। আপনি কোরবানির হাটে তোলা কোনো প্রজাপতি গবাদি পশু নই যে সবচেয়ে নিখুঁত, আকর্ষণীয়, গায়ের রঙওয়ালা, মাংসশী, হৃষ্টপুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন। রাবেয়া বরাবর এ নিয়ে চিন্তিত থেকে প্রেশান বাড়ান। মেয়েটার মুখের ভাষা কর্কশ। কার মতো হয়েছে কে জানেন না। তুমি তো চরম বেয়াদব মেয়ে। কোন দেশি কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না, নাকি কোনো দোষ আছে? বড়দের মুখের উপর কোনো এরকম বদমাইশের মতো কথা বলছো? আশ্চর্য, মেয়ে তো দেখছি, দেখতে আসছি তো দেখবো না? দেখবেনটা কীভাবে? ঠ্যাঙ্গের কাপড় তুলে মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কিনা? এভাবে মেয়ে দেখে। তোমার কাছে মেয়ে দেখা শেখা লাগবে না। না, তুমি শিক্ষিত কিন্তু অসভ্য। ওই শিক্ষার কোনো দাম নেই, বুঝলা? মেয়েদের আসল শিক্ষা নরম স্বভাবে। একটা মেয়েকে বউ করে বাড়িতে তুলবো, সে দেখে শুনেই তো নেব নাকি? অন্তু শাড়ির আঁচলটা ভালো মতো শরীর ও মাথায় জড়িয়ে এনে বলো, দুঃখিত চাচিমা, এটাকে আপনারা মেয়ে দেখা বলো? আমি ছোট লোকই বলছি। মেয়ে দেখতে এসে গাল ফেরে মেয়ের দাঁত দেখতে হবে, দাঁত উঁচু নিচু আছে কিনা, মাথার চুল টেনে টুনে দেখতে হবে, চুল আসল না নকল আছে কিনা, আছে না নেই, বড় না ছোট, গলা বের করে ঘাড়ের ওড়না খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ করে নিয়ে যাবেন। এটা মেয়ে দেখাতো। অথচ বলুন তো, আমি যা যা বললাম তা শুনতে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হয়েছে? খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে। আমার কাছে তাই মনে হয়। রাবেয়া অন্তুর দিকে চোখ গরম করে তাকালেন কয়েকবার। অন্তুর অদ্ভুত লাগলো গোটা পরিবেশটা। ঘটক বলো, এ কেমনে কথা কও মেয়ে? দেখতে আইলে একটু ভালো করেই দেখে মেয়ে, না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি? বাড়ির বউ হইবা বলে কথা। অন্ত দীর্ঘশ্বাস ফেলে বড় অনীহার সাথে হতাশ হয়ে জবাব দেয়, বাড়ুর বউ হব? কে বলেছে? সকল পণ্য এক দাঁড়িতে মাপলে পরিমাণ সঠিক আসবে না। আমি পাত্রপক্ষের মুখোমুখি নই যে পছন্দ না হলে বিয়ে করে নিয়ে যাবেন না। আমি এখনও অন্যের মেয়ে, এবং আপনারা আপনাদের তথাকথিত মেয়ে দেখার আয়োজনে রীতিমতো আমাকে যথেষ্ট অপমান করে ফেলেছেন। আমি দুঃখিত। এ বাড়িতে আপনাদের পছন্দসই কোনো পাত্রে নেই। পাত্রর মা অন্তুর মায়ের উদ্দেশ্যে তাচ্ছিল্যের সাথে মুখ বিকৃত করে বলেন, আফা, সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন আদর্শ শিখাইতে পারেন না। এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মাহবুদ জানে। আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহই ভালো জানে। অন্তু কোনো ভদ্র পরিবার তো যাবে না। হে মেয়ে তোমারে অপমান করছে মানে? অপমান কই দেখলা? অন্তু দীর্ঘশ্বাস পেল। নেই, অপমান নেই, আমার ভুলভাল অসুস্থ মনোভাব। যাই হোক, আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয়, আমি বরাবর অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে। ক্ষমা করবেন এই বেয়াদবকে। অন্তু উঠে চলে যায় সেখান থেকে। এরপর ঘটনার প্রথম নয়, তার ভালো বদনাম আছে পাড়ায় নিয়ে। একবার একদল দেখতে এলো, অন্তুর সামনে ঘটক দেনা পাওনা মেটানো শুরু করল। অন্তু হিসেব মেলাতে গিয়ে একটু হিমশিম খাচ্ছিল। বিক্রির নিয়ম না হয় কিছু কেনার বিনিময়ে কিছু অর্থ দেয়া, কিন্তু যৌতুকের ব্যাপারটা কোনো সূত্রের মধ্যে পড়ে না।
একজন বাবা 20-25 বছর ধরে খাওয়া, পড়াশুনো, সমস্ত পড়াশুনো শখ আহ্লাদ মিটিয়ে বড় করা মেয়েটাকে দেবে, এবং সেই আবার মেয়ের সঙ্গে অর্থ দেবে। কিছু বিচক্ষণ মানুষ অবশ্য অন্তর এই দ্বিধা শুনলেও একটু চোখ গরম করে বুঝিয়ে বলতো যে এই যে অন্তু পরের ঘরে যাবে, চিরকাল খাবে, তার বিনিময়ে কিছু পয়সা তো অন্তুর সাথে দিতেই হয় অন্তুর বাপের। অন্তু তখন কি বলতো? সে বোধহয় বলতো, তাহলে ছেলেটার সঙ্গে কিছু পয়সা দিয়ে তাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন, আমি কামাই করে খাওয়াবো। সে শাড়ি গহনা পরে ঘর সামলাবে, রাতে আমি কর্মক্ষেত্র থেকে ফিরলে আমার পা দুটো টিপে দেবে। অন্তুর এই মনোভাব রটলে সে হয়তো শুধু পাড়া না, অঞ্চল বা জেলায় বদনাম হয়ে যেত। সমস্যা জটিল। রাবে অন্তর রুমে এলেন মিনিট 20 পর। বোঝা গেল খুব কষ্টে পরিস্থিতি সামলে মেহমান বিদায় করে এলেন। অন্তু জিজ্ঞেস করলো, গেছে তারা? রাবেয়া থাপ্পড় তোলেন। একটা থাপ্পড় মারবো, বেয়াদব মেয়ে। দিন দিন বেলে হাজ হয়ে যাইতেছো তুমি। বেশি লাই দিয়ে ফেলতেছি নাকি আমি? আর কয়টা পাত্র সামনে আমার মান ইজ্জত নষ্ট করবে তুই? মা হিসেবে তোকে পার করতে চাওয়ার কোনো হক নেই আমার? পাড়ার লোকে একের পর এক কথা বলতে ছাড়তেছে না প্রতিদিন। সে সবই তো শুনতেছি। তুই পরিস্থিতি বুঝবি কোনো দিন? বেকায়দা মেয়ে লোক জন্মেছে আমার পেটে। অন্তু দীর্ঘশ্বাস লুকিয়ে হাসলো। আম্মা, তোমার তো সবসময় আমার উপর অভিযোগ থাকে। ধরে নিয়ে আসো একবার মূর্খ ছোট মানসিকতার লোকদের। তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়বো আমি? আব্বু তো বলে না বিয়ের কথা, তুমি কেন কান দাও মানুষের কথায়? আব্বু এই জন্যই বলে তোমার বিবেকে ইমপ্রুভমেন্ট দরকার। তোর বিবেক কাজে লাগা। তা লাগালেই তো মিটে যেত এসব। এই দিয়ে কতগুলোর সাথে এমন হইল। পাড়ার লোকে খুব ভালো গাইতে, তাই না? ভার্সিটিতে পড়াচ্ছি তা নিয়ে কত কথা শুনলাম। এখন বিয়ে করাচ্ছি তা নিয়ে লোকে কানা ঘুষা শুরু করেছে। এই যে এসব আচরণ করিস লোকের কানে যায় না? তোর বাপ তো শিক্ষিত অন্ধ। আর তার আর কি? টেবিলের উপর বই খাতা ছিটানো, শাড়িটা খুলে গোসলে যাওয়া দরকার। সেসব ফেলে যে সে আম্মুর গা ঘেঁষা বসে বলল, আম্মু তুমি 2 দিন না খেয়ে থাকো, কেউ তা নিয়ে আলোচনা করবে না। আর না এক মুঠো ভাত নিয়ে তোমায় সান্ত্বনা দিতে আসবে। কিন্তু যখন তুমি কিছু উন্নতি করবে, সেটাই কেবল মানুষের খোঁচা মারা আলোচনার বিষয় হবে। তাহলে যে মানুষেরা তোমার কষ্ট আলোচনা করে না কিছু দেবার ভয়ে, তাহলে তোমার উন্নতির পথে তাদের আলোচনা তোমার কান ছুবে কেন? রাবেয়া বেগম স্বর নরম করে একটু অসহায়ের মতো বললেন, তোর আর তোর বাপের অত ভারী কথা আমি বুঝি না। তুই এত অবুঝ কেন অন্তু? মেয়ে মানুষের এত মুখরা হতে নেই। সমাজ কথা হয়, বোবার কোনো বিপদ থাকে না। চুপ থাকলে নাচাত। সোজা হয়ে দাঁড়ায় অন্তু। চোখে মুখে ধুতিময় ধ্রুবতা ফুটে ওঠে তার। গামছাটা ঘাড়ে ঝুলিয়ে গভীর এক শ্বাস টেনে হাসে সে। আবার নাচাত চাই আখিরাতে। আমার নাচাত চাই আখিরাতে। বেঁচে থাকতে কিসের নাচাত আম্মা? যেখানে জীবনটাই টান পূরণের এক সমষ্টি মাত্র। এখন বিয়ে যদি নাও যদি করিস, পরে করবি তো। বিয়ের লোক মেয়ের বাড়ি আশেপাশে খোঁজ করে। তোর আশেপাশের লোক তোর ব্যাপার কি বলবে? কোনটা একটু হাসলো। সেটা ভাবার প্রশ্নই উঠছে না। যেখানে আমি তেমন কোনো ঘরে যাবই না যারা আমার চরিত্রের সার্টিফিকেট নিতে পাড়ায় পাড়ায় করবে। শুনুন তো, মেয়ে লোককে ঠান্ডা মেজাজে নরম হইতে হয়। এত কথা, এত যুক্তি, এত প্রতিবাদ, তুই বুঝিস না এসব বিপদ আনে খালি। এসব কি পড়ালেখা থেকে আসতেছে? আমি কি এতদূর তোরে পড়ালেখা করায় ভুল করছি? কিছুক্ষণ চুপ থেকে অন্তু আবারও খানিকটা মুচকি হেসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে অন্তু থেকে অ্যাডভোকেট মেহজাবিন আমিন অন্তু হতে এমন বহু চড়াই উতরাই ফেরত হতে পারে। একজন আইনজীবীর জীবন মুখবন্ধ আর নির্ঝঞ্ঝাট চলতে পারে না আম্মা। তুমি এটা মেনে নাও, সব ঠিক লাগবে দেখবে। এখন যাও ভাত বাড়ো।
চরম খিদে আমার পেটে, আমি গোসল দিয়ে আসি। সারা রাত পড়ার পর সকালের দিকেই ঘুমানোর হয় রোজ। সেদিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল, মাঝখানের ছুটির পর ক্লাস শুরু হয় ভার্সিটিতে। আজকাল ঘন ঘন ছুটি চলে, দেশের পরিস্থিতি ভালো না, চারদিকে উত্তাল। দ্রুত উঠে ফজরের নামাজ কাজা আদায় করে রান্নাঘরে উকি দিল অন্তু। রাবেয়া রান্না করছেন। কিছু খাওয়ার আছে নাকি আম্মু? রাবেয়া ঘেমে একটু কাহিল হয়েছেন, কিন্তু অন্তুকে কখনো রান্নাঘরে ঢুকতে ডাকা হয় না। আমজাদ সাহেব বললেন, পড়ালেখা করা মেয়েকে সংসারে যুক্ত করতে নেই। পড়ালেখা ও সংসার দুটোই এক বিষয়, দুটো একসঙ্গে হয় না। হয় শুধু পড়ালেখা করতে হয়, নয়তো সংসার। রাবেয়া শাড়ির আঁচল তুলে কপাল মুছে বললেন, তোর আব্বুর কাছে বারান্দায় যা দেখ, মুড়ি চানাচুর দিছি, চা দিছি, বিস্কুট আছে, যা। অন্তু দরজা ধরে ঝুলে দাঁত বের করে হেসে বলল, ডু ইউ নিড এ হেল্পিং হ্যান্ড মম? আই কুড বি দ্যাট ইফ ইউ ওয়ান্ট। সেটা আবার কি? কি বলতেছিস? খাঁটি বাঙাল নারী মানে আপনার রান্নায় আমার কোনো সাহায্য লাগবে কিনা? চুপচাপ বারান্দায় যা, জ্বালাস না আমার এখন। আমজাদ আমজাদ সাহেব পারলে খবরের কাগজে ঢুকে যাবেন, কিন্তু পারছেন না বলে তখনও তাকে বারান্দায় পাওয়া গেল। লুঙ্গি ও ফতোয়ার উপর একখানা গিয়ে রঙা লাল শাল জড়িয়ে খবর পড়ছেন। অন্তু পাশে বসে জিজ্ঞেস করে, কি দেখছো এত মনোযোগ দিয়ে? আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন, সেই গ্রেফতার, বাসে আগুন, হরতাল। বলতে বলতে অন্যর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলেন, নে ধর। এত রাত জাগতে বলে কি? বলি সন্ধ্যায় পড়তে বসবি। চোখ মুখে কি হাল হয়েছে? আজ থেকে আমি বসবো পড়ার টেবিলে। আমি এখনো বাচ্চা নেই আপু, আমি ভার্সিটিতে পড়ি, তো এই বয়সে আমি পড়বো আর তুমি পাশে বসে থাকবে, দেখতে ভালো লাগবে না? আমজাদ সাহেব ভারী মুখে তাকালেন। অন্তু বলল, তুমি আমায় রাস্তায় পাঠাও একা, আর ঘরে পড়ার টেবিলে পাশে বসে থাকবে? দরকার নেই, কোনো দরকার নেই। একা একা পথ চলতে পারলে অন্তু একা পড়তেও জানে, বুঝলে? আমজাদ সাহেব হেসে ফেললেন। অন্তু হাসল না, চোখ ছোট ছোট করে বসে রইল। নভেম্বরের সকালে ঠান্ডা ঝিরঝিরে হাওয়া, সঙ্গে আব্বু বসা। অন্তু বুক ভরে শ্বাস টানে। তার মনে হয় এই জগতের সবচেয়ে সুখী মেয়েটা নিঃসন্দেহে সে। এই জীবনের চাওয়া পাওয়া এখানেই পুরো। আমজাদ সাহেব বরাট গলায় একটু ধমকে বলে, টোস্ট নে। গলা দিয়ে খাবার নামতে চায় না। চাটুকু শেষ কর। মুড়ি চানাচুর খালি পেটে খাওয়ার দরকার নেই। চাদর আনিসনি কেন? ঠান্ডা লাগছে না? নিজের শালটা খুলে অন্তুর গায়ে জড়িয়ে দিলেন। অন্তুর সাহস হলো না আপত্তি করার। সকাল সকাল ধমক খাওয়া ভালো না। এরপর আপন মনে একটু হাসেন আমজাদ সাহেব। মা বলতো, ও আমজাদ যার শরীরে মাংস লাগে না, তার মাথায় পড়ালেখা ছাই ডুববো। আয় তো পাকা আম আনছে তোর আব্বাই, দুধ ভাত মাখাইছি, আয় পরে পড়বি। দাদিকে অন্তু দেখেনি। আব্বু অন্তুকে পেলে মাঝে মধ্যেই আনমনে মায়ের স্মৃতিচারণ করেন। কে জানে অন্তুর ভেতরে তিনি মা দেখেন। অন্তুর নজর লুকিয়ে আব্বুর দিকে তাকিয়ে থাকে। গম্ভীর এই মানুষটা যখন কদাচিৎ স্বল্প হাসে, সৌম্য পৌরা চেহারা কি চমৎকার জ্যোতি ফুটে ওঠে। এই মেহেদির দেওয়া দাড়ির নিচে চকচকে সাদা দাঁতের মসৃণ হাসি। অন্তর বুকে কাঁপন ধরেছে। এই মানুষটাকে ছাড়া সে কোনো মুহূর্ত কল্পনা করার সাহস রাখে না। আব্বুকে ছাড়া থাকতে পারবে না বলে অন্তু দূরে কোথাও অ্যাডমিশন নেয়নি। তবুও তার ইচ্ছে ছিল। আমজাদ সাহেব দিলেন না কেন তা জানা নেই। সমস্যাটা অন্তুর মতো কিনা বলা যাচ্ছে না। আমাকে আজ নামিয়ে দিয়ে যাবে একটু ভার্সিটিতে? আমজাদ সাহেব টান করে ধরে খবরের কাগজের পৃষ্ঠা উল্টে বললেন, তোর ভার্সিটির সেই 10টায়, আমি 8:30টার ট্রেন ধরবো, একটু পরে বের হব, রিক্সা ঠিক করে দিয়ে যাব, খেয়ে দিয়ে আরামে যাবি। কথা বলতে বলতে আমজাদ সাহেব গম্ভীর মুখে হাত বাড়িয়ে অন্তর কপাল ছুলেন। কিছু লেগেছিল। তার সযত্নে মুছে ভারী গলায় বললেন, সেকেন্ড ইয়ারের ফাইনাল কবে? ক্লাস যে চলছে, খুব তাড়াতাড়ি টেট পড়বে মনে হয়। ঠান্ডা প্রায় ভালোই পড়ে গেছে, নভেম্বর চলছে, এত সকালে গোসল করলে ঠান্ডা লাগতে পারে, কিন্তু না করলে প্রেশার হাই হবে। অন্তু আপুর পানি গরম করে দিল।
পতুয়াটা ইস্ত্রি করে একটা বোতাম লাগালো। খাওয়া শেষ করে আমজাদ সাহেব তৈরি হলেন। হলদেটে সাদা পতুয়া, সাদা পাজামা পরলেন। হাতে নেই সিলভার রঙা ক্যাসিনো, গড়ে লাগিয়ে সামান্য একটি আতর ব্যবহার করলেন। বসার রুমে অন্তু তার চামড়ার স্যান্ডেলখানা মুছে নিয়ে দাঁড়িয়েছিল। আমজাদ সাহেব বেরিয়ে যাবার সময় পিছু ডাকে অন্তু। আপু অন্তুকে দেখতে লাগলো অসহায়, ভীতু চোখ, কোনো শিশুর মতো। আমজাদ সাহেব সামান্য হাসেন তা দেখে। কয়দিন থাকবে ওখানে? 2 দিন, দেরি হবে হয়তো। শোন, ক্লাস শেষ করে কাজ না থাকলে সোজা ফিরে আসবি, কোথাও দেরি করবি না। অন্তু আস্তে করে মাথা নাড়ায়। আমজাদ সাহেব দ্রুত বেরিয়ে গেলেন। ট্রেনের সময় হয়ে গেছে। অন্তু ভার্সিটির জন্য প্রস্তুত হতে হতে রিক্সাওয়ালা এসে হাঁক ছাড়লেন। অন্তু মামনি, এ আসো গো, আমি আসতে দেরি করি নাই তো? মাস্টার সাহেব কিন্তু আমারে এই সময়ে কথাই কইছে, দেরি হইলে আমার দোষ নেই। অন্তু তৈরি হওয়া বলতে কালো বোরকা এবং তার উপরে কালো ওড়নার আবরণ। 2 হাত পা ও তার তীক্ষ্ণ ডাগর চোখ দুটো দৃশ্যমান থাকবে। তৈরি হয়ে বেরিয়ে গিয়ে সে মুচকি এসে বলল, না কাকা, দেরি হয়নি, যথেষ্ট সময় আছে, চলুন। ভার্সিটির সামনে গিয়ে রিক্সা থামে। ভার্সিটির রাজনৈতিক পরিস্থিতি তো দেশের মতোই অস্থির কিছুটা। দেশটা এক হিসেবে ভালো চলছে, রোজ খুন, গুম, কারাবরণ অবিরাম, থামাথামি নেই, সরকারের ক্লান্তিও নেই। খুব পরিশ্রম করছে দেশটাকে নিজের মতো চালাতে। মানুষজন একটু দুশ্চিন্তায় আছে অবশ্য, তবে সরকার ভালো আছে। সে তার মন মতো দেশ চালাচ্ছে, কেউ ভয়ে বিরোধিতা করে না। করলে কারাগার নেহাত কম নয় দেশে। অন্তু এবং দেশপ্রেমিক সৈনিকের সংখ্যাও বেশি। ভার্সিটির ফটকের উপর বড় বড় অক্ষরে লেখা, হাজী মোহাম্মদ ধানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দিনাজপুরের বাঁশেরহাট থেকে খুব বেশি দূরে নয় অন্তুদের বাড়ি। হলে থাকার প্রয়োজন পড়ে না তার। ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরটা অন্তুর প্রিয় জায়গা। সেদিন জায়গাটা পার করার সময় কেউ ডাকলো পেছন থেকে, জুনিয়র। 6 জন যুবক। অন্তু সিনিয়র, সামনের জন চেনা চেনা, হয়তো আগে দেখেছে অথবা না। সে এগিয়ে এসে হাতের সিগারেটটা অন্তুর দিকে বাড়ি দিয়ে বলে, নাও, একটা টান দাও। অন্তু একটা দীর্ঘশ্বাস ফেলে হাতে নেয় ওটা। তার একটি দোষ আছে, সে নিজের ভেতর আর বাহির আলাদা করতে পারে না। যেমন মনে ঘৃণা রেখে মুখে হাসা যায়, কিন্তু তার সে দক্ষতা বা অভিজ্ঞতা নেই। সিনিয়রদের প্রতি তার বিদ্বেষ পুরনো। তা সেদিন বেরিয়ে আসছিল ভুলক্রমে। অন্তু আধখাওয়া সিগারেটটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, টান না হয় দেবো একটা, কিন্তু এতে ফজিলতটা কি? পাখির মতো চঞ্চল দৃষ্টির লোকটা। অন্তুর চোখে চোখ গেঁথে হেসে উঠল সে। ফজিলত? এই যে আমি তোমারে টান দিতে বলতেছি, এর চেয়ে বড় ফজিলত বা হাকিকত কিছু নাই মিস সিস্টার। আর জরুরি তো মোটেই না যে সব কিছুতে ফজিলত থাকা লাগবে। এক টান মারো, স্বাদ ভালো, ব্যানসন অ্যান্ড হ্যাজেস। অন্তু যথাসম্ভব শান্ত বিনয় স্বরে বলল, কিন্তু আপনি টান দিতে বললেই দিতে হবে তা কেন? সিগারেট অভ্যস্ত নই আমি, এটা আমার সংস্কৃতি নয়। অবাক হলে মানুষের চেহারা থমকে যায়, কিন্তু অবাক হলে লোকটা হাসলো। হাসার সময় তার গা ধুলে উঠল, ভঙ্গিমাতে বেপরোয়াপনা। তবু এক টান মারো দয়ালের নামে। অন্তু 2-1 বার আশপাশ তাকায়, বোকার মতন। কেউ আসার নেই বোধ হয় তাকে বাঁচাতে। এর অবশ্য কারণ আছে, মানুষের দৃষ্টিকোণও থেকে। সে কোনো বিপদে পড়েনি, কিন্তু তারা এসে অন্তুর পক্ষ এবং সামনের জনের বিপক্ষের কথা বললে যা হবে সেটা বিপদ। হিজাবের আড়ালে অন্তুর শরীরটা 2-1 বার ঝাঁকুনি খেলো। এদের চেহারার আধিপত্য ও অঙ্গভঙ্গি স্পষ্ট ভীতিকর। তবু সে পরিষ্কার গলায় বলল, তবু কেন? পেছন থেকে কবির বলে উঠল, কারণ আমরা সিনিয়র। এরপর আর কোনো ফজিলতের খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবা। ঠিক বলি নে ভাই? পেছনে ছেলেরা হাসলো। সে বলল, আলবাত সহি কথা কইছিস। তুই আমার লোক হয়ে ভুল কথা কইতেই পারিস না। কইব্রা, এইটুকু কনফিডেন্স রাখা উচিত তোর। অন্তুকে বলল, মারো টান, আর একটু হইলে তো সিগারেট শেষ হয়ে যাইব। সাইজ জমতেছে, সিগারেট অপচয় করা ভালো কথা না। 16 টাকা দিয়ে কিনছি,
ব্যানসন অ্যান্ড হ্যাজেস খুব ভালো। আপনাদেরকে সিনিয়র লাগছে না। সিনিয়রদের আচরণ এমন হবে না। সে ভ্রু নাচিয়ে বাহবা দিয়ে অন্তুর মুখের উপর অশিষ্টভাবে ঝুঁকে এলো। কেমন হবে সেটা তুমি তা জানাবা ডিয়ার। অন্তু ঘৃণায় মুখটা ফিছিয়ে নেয়। বক বক করে গন্ধ আসছে তার মুখ থেকে, মদ ও চুরুটসহ ঘাম, পারফিউম ইত্যাদি মিশে অসহ্য গন্ধ। অন্তু এ পর্যায়ে বিনয় হারিয়ে মুখ শক্ত করে বলে ওঠে, জানাতেই পারি শিক্ষার বয়স হয় না, বলা হয় ধুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। কবির কিন্তু সহজ হৃদয় ব্যক্তি, সে সাবধান করলো, হুঁশিয়ারি করতেছো, সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ, মারা পড়বে মেয়ে। কবে ভর্তি হয়েছ, কে বড় কে ছোট বিষয়টা বুঝে উঠতে পারোনি মনে হচ্ছে। অন্তু হাসলো। কুকুর ছোট হোক অথবা বড়, তাকে কুকুর বলার সৎ সাহসটুকু থাকা অবশ্যই ভালো গুণ। কি বললেন সিনিয়র সাহেব? কথাটা অন্তু ঘাড় বাঁকা করে তাকিয়ে থাকা সে সিগারেটওয়ালা লোকটার দিকে তাকিয়ে বলল। কবিরের খুব হাসি পেয়েছিল ছোট্ট মেয়েটার দুঃসাহসের উপর। বড় ইচ্ছে করছে নেকাবটা টেনে ছিঁড়ে ফেলতে। ফেলাও তো উচিত, মেয়েটা বেয়াদব। সেই লোক ভ্রু কিঞ্চিত জড়ায়, যা খুব সূক্ষ্ম, তার খুব আনন্দ লাগছে। নতুন ধরনের অভিজ্ঞতা এটা। তাদের সামনে কেউ তো কথা বলে না, মেয়েটা নিশ্চিত তাকে চেনে না। অন্তু আবার বলল, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে ডেকে সিগারেট আনতে বলা, পানির বোতল ভরানো, জুতো পরিষ্কার করানো, আজেবাজে কথা চিরকুট লিখে তা অন্যকে দেওয়ানো, হ্যারাস করা, হুমকি দেওয়া হলে ডেকে নেওয়া, এসব আপনাদের কাছে সিনিয়রের সংজ্ঞা। অথচ আমি যে বই থেকে সিনিয়রদের সংজ্ঞা পড়েছিলাম, সেখানে লেখা ছিল সিনিয়র হলো শিক্ষক, যে জুনিয়রদের আদব শেখাবে, শিষ্টাচার বোঝাবে, একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা শুধরে দেবে, কোনো প্রয়োজনে সাহায্য করবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লেখা ছিল। সেই বই আপনাদের হাতে পড়েনি, দুঃখজনক। মূলত আপনারা রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন। ভুল করিনি আমি নিশ্চয়ই। সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে পিষ চেপে ফিসে ক্লাসের দিকে এগিয়ে গেল। ছেলেগুলো অন্তুকে ধরতে গেলে সে বাদ সাধল। উহু, বয়েস কুল কুল। চিনিস তোরা মালটাকে? মালটা তো একদম আলাদা রে, সবার চাইতে আলাদা। তার সাথে খেলাটাও হবে একদম আলাদা। শালা রাজনীতিতে আসার পর কত ভদ্রনোক হয়ে গেছি আমি, ভাবা যায়? আমাকে চেনেনি মনে হয়, পাত্তাই দিল না। ছ্যা। আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকালো। কুকুর বলি খালাস হয়ে গেল জুনিয়র। পেটে যে কুকুরের ভীষণ খিদে, সেটা খেয়াল করলে না? নট ফেয়ার, নো, দিস ইজ নট ফেয়ার। হুট করে আবার আসমান থেকে চোখ নামিয়ে ঘাড় নাড়ল দুদিকে। ছ্যা, কি তেজ! আমি ডিস্টার্ব রে। সিগারেটটা সে তুললো, সেটা কবিকে দেখিয়ে বলো, রেখে দে এটা যত্ন করে, পাখি শিকার করার পর একবার করে এটা দেখবো। আর তাই বলে আমার সাথে এভাবে? ও আমাকে চেনে, চেনে রে আমাকে। সামনে ইলেকশন, নিজেকে বাঁচিয়ে চলতেছি, তাতে দেখতেছি মেলা লোকই রঙ্গতামাশা দেখা চলে যাচ্ছে। এইটা কি ঠিক হচ্ছে বলতো? ইলেকশন তো শেষ হবে তাই না? এরপর কি হবে তা ভাবছে না কেন এরা? উন্মাদের মতো হাসলো সে। ভার্সিটির চত্বরে লোকজন কম এখন, ক্লাসে ফুল টাইম চলছে। লোক থাকলেও তার যায় আসে না, কথার যায় আসার কথা না। সে যে পাশ কাটাচ্ছে, সালাম ঠুকে যাচ্ছে তাকে। সে আবার তাকালো অন্তুর দিকে। অন্তু ততক্ষণে ঢুকে পড়েছে সমাজবিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে। নতুন ভয়েস দিতেছি তাই হয়তো একটু ভুল হইতে পারে, মানে অনেক জায়গায় বাধা হতে পারে। সো আপনারা প্লিজ কিছু মনে করবেন। আর হ্যাঁ, আমাকে প্লিজ একটু উৎসাহ দেবেন কমেন্টে, যে আমি যাতে পড়েই আবার